লেডিস হোস্টেলের রুমের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু 5 বছর পর একজন পুলিশ কেসটিকে রিওপেন করে। সে বুঝতে পারে যে ছেলেটিকে ফাঁসানো হয়েছে। পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বন্ধুরা, তারপর কি ঘটেছিল জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি সত্য ঘটনা, আর এই সত্য ঘটনাকে অবলম্বন করে 2023 সালে মুক্তিপ্রাপ্ত হয় তেলেগু ভাষায় প্যান্থিয়া মুভি। শুরুতে দেখতে পাচ্ছি একটি মহিলা অটোয় করে আসে এবং সে তার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে লেডিস হোস্টেলে। এই মহিলার মেয়ের নাম হচ্ছে মনীষা। মনীষার মা যখন হোস্টেলের ভেতর ঢুকছিল তখন ওয়াচম্যান টেবিলের মাথায় রেখে ঘুমাচ্ছে। তাই ঘুম না ভাঙিয়ে সে সোজা হোস্টেলের ভেতরে ঢুকে যায়, আর ঢোকা মাত্র চিৎকার করে বেরিয়ে আসে। এই যে এনাকে যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সাব ইন্সপেক্টর শঙ্কর। শঙ্কর এসেই সোজা উপরে চলে যায়, আর এসেই দেখতে পাচ্ছে ফরেন্সিক সদস্যরা সব এভিডেন্স কালেক্ট করছে। ফরেন্সিকের সদস্যরা শঙ্করকে বলে যে মেয়েটি রেপ হয়েছে, আর তার মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মেয়েটি মারা গেছে। এরপর শঙ্কর সোজাসুজি ফরেনজিক এক্সপার্টদের বলে দেয় যে তার রিপোর্ট আজ বিকেলের মধ্যেই চাই। সময় মনীষার মাকে কান্না করতে দেখে শঙ্কর বলে যে আপনি কাঁদছেন, আপনার মেয়েকে কি ফিরে পাবেন? সময় নষ্ট না করে পুলিশ থানায় গিয়ে আপনি কমপ্লেন করে আসুন। এই বলে ওখান থেকে বেরিয়ে পড়ে। শঙ্কর ওখান থেকে বেরোনোর আগে পুলিশ অফিসারকে বলে যায় যে এখান থেকে গুরুত্বপূর্ণ এভিডেন্স কোনোভাবে না যেন রিপোর্টারদের কাছে পৌঁছে যায়। মনীষার এই খবরটি পুরো দেশে ছড়িয়ে। হোস্টেলের বেশিরভাগ ছাত্রীরা দীপাবলির কারণে ছুটিতে গিয়েছিল, আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিউজ চ্যানেলে এই খবরটি প্রচুর পরিমাণে ভাইরাল হতে থাকে এবং জনগণকে দেখাতে থাকে। এর ফলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মানুষদের আশ্বাস দেয় যে এই কেসের দ্রুতই সমাধান হবে। এরপর সে পুলিশ কর্তাদের কড়া হুঁশিয়ারি দেয় এই কেস যেন দ্রুত সমাধান হয়। পর মনীষাকে রেপ করে খুন করার দায়ে পুলিশ অর্জুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অর্জুনকে কোর্টে নিয়ে যায়, আর কোর্ট সমস্ত তথ্য প্রমাণ দেখে অর্জুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শুরু হয় অর্জুনের কারাবাসের জীবন। 5 বছর কেটে যায়। পুলিশ অফিসার শঙ্করের প্রমোশন হয়ে ডিএসপি হয়ে যায়। এরপর শঙ্করের জায়গায় আসে নতুন এক পুলিশ অফিসার। নতুন পুলিশ অফিসারের নাম হচ্ছে রূপেশ। রূপেশ কারাবারে অর্জুনের সঙ্গে দেখা করতে আসে। রূপেশ অর্জুনকে বলছে যে আমি জানি তুমি নির্দোষ। কি ঘটনা ঘটেছে তুমি আমায় খুলে বলো, আমি তোমায় ন্যায় বিচার দেব। রূপেশের কথা শুনে অর্জুন সব কিছু খুলে বলতে শুরু করে। এখান থেকেই চলে যায় সিন 5 বছর পূর্বে। মূলত একটি ক্লাবের ডিজেতে কাজ করত। একমাত্র বন্ধু ছিল সত্যা। অর্জুনের ছিল তার মা, আর একমাত্র বোন ছিল কীর্তি। বাবা ব্রেকফাস্টের টেবিলে বসে অর্জুনের মা অর্জুনকে একটি মেয়ের কথা বলছিল। মূলত অর্জুনের মা অর্জুনের জন্য একটি মেয়ে দেখেছে, কিন্তু অর্জুন বিয়েতে একদম রাজি ছিল। অর্জুনের মা অনেকভাবে অর্জুনকে বোঝাতে থাকে যে মেয়েটি খুব ভদ্র আর খুব সুন্দরী। তারপর অর্জুন রাগের বশতে গাড়ি থেকে বেরিয়ে যায়, আর সত্যকে বাইকে করে নিয়ে তার বোন কীর্তির কাছে পৌঁছে যায়। এদিকে তার বোনের কাছে এসে শুনতে পায় সেই তার মায়ের মতন একই কথা। কীর্তি অর্জুনকে বলে তুই একবার মেয়েটির সাথে দেখা করতে পারিস। এরপর অর্জুন বলে যে ঠিক আছে, সময় পেলে আমি দেখা করব। এদিকে অর্জুন কীর্তির এক ছাত্রী সুইটিকে নিয়ে তার দাদির কাছে ড্রপ করে দেয়। অর্জুন একটি কফি শপে বসে ওই মেয়েটির সাথে দেখা করার জন্য ওয়েট করছিল, আর ঠিক সেই সময় একটি সুন্দর মেয়ে আসে। অর্জুনকে দেখে বলতে থাকে আমি তোমাকে বেশি দেরি করালাম না তো? অর্জুন মেয়েটিকে বলে আপনি কে? মেয়েটি বলে কেন, আমার বিষয়ে তোমার মা কিছু দিন। অর্জুনের মা অর্জুনকে যেভাবে বলেছিল সেই কথাগুলো তো কিছুই ম্যাচ করছে না। এই মেয়েটিকে অর্জুনের ক্লাবে ড্রিঙ্ক করতে দেখেছে। এরপর অর্জুন ওখান থেকে উঠে সাইডে গিয়ে তার মাকে কল করে আর বলতে থাকে যে তুমি আমার জন্য কি মেয়ে দেখেছো? এই মেয়েটির স্বভাব চরিত্র তো একদমই ভালো না। এরপর অর্জুন মায়ের সাথে কথা বলে ফিরে এসে দেখে যে সেখানে বসে থাকা মহিলাটি নেই। ওখান থেকে চলে আসে অর্জুন তার বন্ধু সত্যের কাছে আর সব কথা খুলে বলে। এরপর অর্জুন ওখান থেকে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরেই তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। তার মা অর্জুনকে বলতে থাকে আরে মেয়েটা কেমন দেখলিস বল। কথার উত্তরে অর্জুন বলে কি মেয়ে দেখেছো মা তুমি? ও তো ড্রিঙ্ক করে। শুনে অর্জুনকে তার মা বলতে থাকে আরে না, ও মেয়ে এমন নয়, আমি যেটা দেখেছি তুই হয়তো সত্যি ওই মেয়েকে দেখিসনি। অর্জুনের মা ডিসাইড করে যে ঠিক আছে, তোকে আমিই নিয়ে যাব ওই মেয়েটার কাছে। পরের দিন আমরা দেখতে পাচ্ছি অর্জুনের মা অর্জুনের বোন আর অর্জুনকে নিয়ে বেরিয়ে পড়েছে মন্দিরে সেই মেয়েটিকে দেখানোর জন্য। মা তো এদিক ওদিক দেখছে যে মেয়েটি কোথায়। অর্জুনের বোন বলে ওঠে ওই তো দেবীর আবির্ভাব হয়েছে, নাম হচ্ছে সিধু। কিন্তু অর্জুনের লক্ষ্য পড়ে ওই সিধুর পিছনে একটি মেয়ে, আর সেই মেয়েটিকে দেখে অর্জুন রীতিমতো ফিদা হয়ে যায়।
এই মেয়েটির প্রতি ফিদা হয়ে গেছে। ওই মেয়েটির নাম হচ্ছে আমুলিয়া। দিন কেটে যাওয়ার পর একদিন অর্জুনের মা বাড়িতে তার বিয়ের আলোচনা করছিল, আর ঠিক সেই সময় অর্জুন তার মাকে বলে ফেলে যে আমি একটি মেয়েকে ভালোবাসি। অর্জুনের মার চেহারা মলিন হয়ে যায়। তারপর অর্জুনের মা অর্জুনকে বলে যে মেয়ের বাড়ি থেকে বারবার কল করছে, দেখ আমি এখন কি করার। উত্তরে অর্জুন বলে ও ঠিক আমি ম্যানেজ করে নেব। পরের দিন অর্জুন সত্যয়াকে নিয়ে সিঁদুর অফিসে পৌঁছে যায়, আর সেখানেই দেখা হয়ে যায় আমুলিয়ার সাথে। আর দেখা মাত্রই সিধু অর্জুনকে বলে যে আমি তো তোমার প্রতি ফিদা হয়ে গেছি। কথা শুনে অর্জুন বলে যে দেখো সিধু, এর জন্য আমাকে কিছু সময় দিতে হবে। যাই হোক, তুমি তোমার বন্ধুর সাথে আমাকে পরিচয় করালে না। সিধুকে পটিয়ে ওই আমুলিয়ার নম্বর নিয়ে নেয়। তারপর শুরু হয়ে যায় চ্যাটিং। কিছুদিন পর আমুলিয়া ও অর্জুন দেখা করতে আসে এক পার্কে। আমুলিয়া অর্জুনকে বলে যে দেখো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমার সম্বন্ধে কিছু জানো না। তোমার উচিত সিধুকে বিয়ে করে নেওয়ার, আমার পিছনে ছেড়ে দাও। আমার জন্য যে ছেলেটি দেখেছে সেই ছেলেটি খুবই ভালো এবং তার পরিবারের সঙ্গে আমার খুব ভালো কথা হয়। এই সব কথা বলে আমুলিয়া যখন চলে যাচ্ছিল তখন অর্জুন আমুলিয়াকে বলে যে তুমি তোমার বিয়ের কথা আমায় মিথ্যে বলেছো। এই কথা শুনে আমুলিয়া মুচকি হেসে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি অর্জুনের বোনের বিয়ে, আর অর্জুন অপেক্ষা করছে সিধু ও তার বন্ধু আমুলিয়ার জন্য। ঠিক সেই সময় অর্জুনের বোন ওখানে চলে আসে। অর্জুনকে বলতে থাকে যে দেখ, তোর জন্য যে মেয়েটি দেখেছি সেটা কিন্তু সিধু নয়, বলে ওই মেয়েটি আমুলিয়া। এই কথা শুনে অর্জুন খুব খুশি হয়ে ওঠে। পুলিশ অফিসার অর্জুনকে জিজ্ঞাসা করে যে পরবর্তী শুনে অর্জুন বলে যে পরবর্তীতে আমার বন্ধু সত্যয়া একটি ক্লাবে নিয়ে গিয়েছিল। ওর পুলিশ অফিসার বলে যে সত্যয়া তোমার বন্ধু, ঠিক আছে আমি ওর থেকে সবকিছু বের করে নেব। এই বলে পুলিশ অফিসার ওখান থেকে বেরিয়ে যায়। এরপর একদিন রাত্রেবেলা রূপেশ সত্যয়া ও আমুলিয়াকে ডেকেছে অর্জুনের ব্যাপারে কিছু জানার জন্য। রূপেশ বলে যে আমি কারাগারে অর্জুনের সঙ্গে দেখা করেছি, ও আমাকে অনেক ঘটনা খুলে বলেছে, বাকিটা কি হয়েছে তোমরাই খুলে বলো। এই কথা শুনে সত্যয়া পরবর্তী ঘটনা বলতে থাকে। ওই রাত্রে সত্যয়া ওই লেডিস হোস্টেলের সামনে বসেছিল, আর কিছুক্ষণ পর অর্জুন সেখানে অর্জুনকে বলছিল আরে তুই তো বোনের বিয়ের পার্টি দিলি না। সত্যয়ার কথা শুনে অর্জুন রাজি হয়ে যায়, বলে আরে চল আজকেরই পার্টি দেব। সত্যয়া ও অর্জুন বাইক নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। সেই অর্জুন আর সত্যয়া ডিজে গানের সঙ্গে ডান্স করছিল, আর ঠিক সেই সময় একটি কল আসে আর অর্জুন ওখান থেকে বেরিয়ে পড়ে। ওখানে না দেখতে পেয়ে সত্যয়া অর্জুনকে কল করে, কিন্তু অর্জুন ফোন তুলছিল না। পর সত্যয়া বাইরে বেরিয়ে আসে আর অর্জুনকে কল করতে যাচ্ছিল, তখনই অর্জুন ওখানে চলে আসে। সত্যয়া দেখে অর্জুনের শার্টে রক্ত লেগে আছে। অর্জুনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সত্যয়াকে বলে যে কথা কম বল, জ্যাকেটটা আমায় দে, নালে এখনই লোক দেখে ফেললে ভাববে আমি খুন করেছি। এরপর ওখান থেকে বেরিয়ে পড়ে। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর। পুলিশ অর্জুনকে অ্যারেস্ট করতে এসেছে। অর্জুনের রক্তমাখা সেই শার্টটি পুলিশ পেয়ে মনীষার খুনি হিসাবে পুলিশ অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, আর সেখানে চলে অমানবিক নির্যাতন। অর্জুন কিছুতেই স্বীকার করছিল না। তারপর শঙ্কর বলে ও কিছুতেই স্বীকার করবে না, ওকে স্বীকার করাতেই হবে, তোমরা বন্ধ করো না, চালিয়ে যাও। এরপর আমরা দেখতে পাচ্ছি সত্যয়াকে শঙ্করের কাছে আসতে, আর শঙ্করকে বলছে যে স্যার অর্জুন একেবারে নির্দোষ, ওর খুনের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এই কথা শুনে শঙ্কর সপাটে একটা চড় মারে সত্যয়ার গালে। অর্জুনকে আদালতে নিয়ে যাওয়া হয়। কোর্টের আইনজীবী শঙ্করকে ডাকে। এরপর শঙ্কর বলে ওয়াচম্যানের তথ্যের ভিত্তিতে আমরা 4টায় ওই ঘটনাস্থলে গিয়ে দেখি মনীষার রক্তাক্ত দেহ। তারপর আমরা সিসিটিভির ফুটেজ বের করি এবং সেখানে সত্যয়া ও অর্জুনকে বসে থাকতে দেখি। ওদের গতিবিধি মোটেও ভালো ছিল না। সিসিটিভির ফুটেজে ওদের আচরণ আমার সন্দেহজনক মনে হয়েছিল। ক্যাবের ট্যাবলেট স্টোরি সমস্ত ফুটেজ পর্যবেক্ষণ করি। মনীষা যেখানে যেখানে গিয়েছে অর্জুন ও সত্যয়া সেখানেই ফলো করে গিয়েছে। জোসেফকে শঙ্কর বলে যে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে ডিজে ক্লাব থেকে যখন মনীষা বেরিয়ে যাচ্ছিল ঠিক একই সময় অর্জুনকেও বেরোতে, আর ঠিক 45 মিনিট পর অর্জুন ফিরে আসে রক্তমাখা শার্টে। এর থেকে আমি কনফার্ম হয়ে যাই যে অর্জুনই মনীষার খুন করেছে। শঙ্করের কথা শুনে উকিল জোসেফ অর্জুনকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ এটা কি সত্যি। তখন অর্জুন বলে যে হ্যাঁ এই ঘটনাটি সত্যি, কিন্তু এটা অন্য কিছু ছিল। জোসেফ সমস্ত সিসিটিভির ফুটেজ মহামান্য বিচারপতিকে দেখায়। স্পষ্ট দেখা যাচ্ছে অর্জুন আর সত্যয়া যখন পাবের দিকে যাচ্ছিল তখন ওই মনীষা ক্যাবে উঠেছিল, আবার মনীষা যখন ওই পাব থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল সেই সময় পিছু পিছু অর্জুনকেও যে দেখানোর পর জোসেফ সেই রক্তমাখা শার্টটি অর্জুনকে দেখায়, আর অর্জুন স্বীকারও করে নেয় যে ওই রক্তমাখা শার্টটি আমার।
কিন্তু এখানে অর্জুন বোঝানোর চেষ্টা করে সেখানে অন্য কিছু ঘটনা ঘটেছিল। জোসেফ সত্যকে ডাকে। অর্জুন ওই রাতে 10:35 বেরিয়ে 11:30 ফিরে এসেছিল। যখন রক্তমাখা শার্ট পরে ফিরে আসে তখন তুমি এই রক্তের কারণ জানতে চাইলে অর্জুন কি বলেছিল? সত্যা তখন সত্য কথাটিই বলে যে অর্জুন আমাকে বলছিল যে তোর তাড়াতাড়ি কোডটা দে, নাহলে এই রক্ত দেখে ফেললে আমাকেই খুনি ভাববে। আর কিছু জিজ্ঞাসা না করেই সত্যকে ওখান থেকে নামিয়ে দেয়। এরপর অর্জুন চিৎকার করে বলতে থাকে যে ওই দিন আমার শার্টে যে রক্তটি লেগেছিল ওটি মনীষার ছিল না, ওটা ছিল এক কর্মরত ব্যক্তি যার নাম হচ্ছে নারায়ণ। তখন জোসেফ একটি ছবি বের করে অর্জুনকে দেখায়, বলে যে এটি কি নারায়ণ? অর্জুন তখন বলে দেয় হ্যাঁ। জোসেফ মহামান্য বিচারপতিকে বলে যে অর্জুন যে ব্যক্তিটির কথা বলছে এই ব্যক্তিটি 3 মাস আগে মারা গেছে। বিচারপতিকে জোসেফ বলে যে অর্জুনের শার্টে মনীষারই রক্ত পাওয়া গিয়েছে। জোসেফের সমস্ত তথ্য প্রমাণ শুনে মহামান্য বিচারপতি সেদিন অর্জুনকে দোষী সাব্যস্ত করে। রায় ঘোষণার পর মনীষার মা অর্জুনকে জানতে চায় যে ও কি দোষ করেছিল, তুমি ওইভাবে আমার মেয়েকে মারলে কেন? কথা না বলে অর্জুন নিঃশব্দে ওখান থেকে অর্জুনের মা চিৎকার করে সবাইয়ের কাছে আকুতি জানাচ্ছে যে আমার ছেলে এমনই নয়, আমার ছেলে নির্দোষ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। অর্জুনের মার কেউ কথা শুনছিল না। এদিকে সবকিছু শোনার পর রূপেশ বলে যে তোমরা যেটা বলছো সেটা যে সত্যি আমি বুঝবো কি করে? এই কথাতে আমুলিয়া বলে আপনাকে আমরা বিশ্বাস করতে আসিনি, আমরা এসেছি সত্যিটা বলতে। এরপর সত্যা ও আমুলিয়া ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখতে পাচ্ছি জোসেফ ও শঙ্করকে একই সাথে বসে থাকতে। ঠিক তখন জোসেফকে কেউ কল করে বলে যে আমি শুনলাম অর্জুনের কেস নাকি কেউ রিওপেন করেছে। এমন হলে কিন্তু এটা খুব ভালো হবে না। এই কথা শোনার পর জোসেফ ও অর্জুন খুব চিন্তায় পড়ে যায়। এরপর ফিল্ম চলে যায় অর্জুনের বাড়িতে। অর্জুনের বাবা বসে যখন খবর কাগজ পড়ছিল তখনই কেউ কলিং বেল বাজায়। দরজা খুলতেই একটি কোরিয়ার আসে আর সেই কোরিয়ারটি অর্জুনের বাবা অ্যাকসেপ্ট করে। কোরিয়ারটি যখনই অর্জুনের বাবা খুলছিল তখনই ওই ডেলিভারি বয় আসে আর অর্জুনের বাবার মুখে একটি পলিথিন জড়িয়ে অর্জুনের বাবাকে ওখানেই মেরে ফেলে। মূলত জোসেফ ও শঙ্কর অর্জুনদের ভয় দেখানোর জন্য এমন কাজটি করল। শেষকৃত্য করার জন্য অর্জুন প্যারালে মুক্তিতে আসে। সবকিছু শেষ হলে অর্জুনের মা কারাগারে অর্জুনের সঙ্গে দেখা করে। অর্জুনকে বলে যে তোর কেসটি রিওপেন হয়েছে, তাই এই কেসটিকে ধামাচাপা দেওয়ার জন্য তোর বাবাকে এমনভাবে হত্যা করেছে যাতে আমরা ভয় পেয়ে যাই। অর্জুনের মা যাওয়ার আগে অর্জুনের হাতে কিছু ডকুমেন্টস ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। অর্জুনের মা চলে যাওয়ার পর অর্জুন একটি জায়গায় বসে ভাবছিল, তখনই শঙ্করের পাঠানো কিছু কয়েদিরা সেখানে আসে আর অর্জুনকে বেধড়ক মারতে থাকে। অর্জুন আর কত মার খাবে, পাল্টা অর্জুনও জবাব দিয়ে দেয়। এদিকে মনীষার মার্ডার কেস রিওপেন হওয়ায় জনমতের কাছে একটা প্রশ্ন উঠে যায়, কিছু তো এই কেসের মধ্যে একটা লুকিয়ে আছে। এরপর আসে শুনানির দিন। অর্জুনকে নিয়ে আসা হয় কোর্টে আর সেখানেই দেখতে পাওয়া যায় অর্জুনের লয়ার আর কেউ নয়, অর্জুনের প্রেমিক আমুলিয়াই। মূলত ল স্টাডি করছিল। এদিকে আমুলিয়ার মুখে একজন কালি ছুঁড়ে মারে, কিন্তু আমুলিয়া কিছু মনে করে না। ওই অবস্থায় কোর্টের ভেতরে চলে যায় আর সেখানে আমুলিয়াকে দেখে জোসেফ অবাক হয়ে যায়, কারণ জোসেফের আন্ডারে এতদিন আমুলিয়াই ল স্টাডি করেছে। জোসেফ প্রথমে কোর্টকে বলে যে ডিফেন্স লয়ার এমন একজন কয়েদিকে বাঁচানোর চেষ্টা করছে যে তার কাছে মানুষ মারা কিছুই নয়। এরপর জোসেফ সেই কারাগারে ফাইটিংয়ের ভিডিও কোর্টকে দেখায় আর সেই ভিডিওতে অর্জুনকে মারপিট করতে দেখা যাচ্ছে। তখন জোসেফ বলে যে এমন কয়েদিকে আপনি কি বিচার করবেন? আর ঠিক তখনই আমুলিয়া একটি কলম তুলে জোসেফকে মারতে আসে আর পাল্টা জোসেফ আমুলিয়াকে মারতে যায়। আমি একটু আগেই বলেছি যে জোসেফের কাছে আমুলিয়াই স্টাডি করেছে, অতএব বন্ধুরা বুঝতে পারছেন আপনারা। এরপর কোর্ট আমুলিয়ার এমন আচরণ জানতে চাইলে আমুলিয়া বলে যে আমি সামান্য কলম নিয়ে জোসেফকে যখনই মারতে যাই তখনই পাল্টা প্রতিক্রিয়া আমার উপরে দিচ্ছিল। ঠিক এমনটাই অর্জুনের সাথে হয়েছে। ওরা সবাই ক্রিমিনাল, সবাই মিলে অর্জুনকে মারছিল আর প্রাণ রক্ষার তাগিদে পাল্টা প্রতিক্রিয়া তো। এরপর আমুলিয়া এই কারাগারে প্রথম ভিডিও ফুটেজটা দেখায় যেখানে অর্জুন একাই বসেছিল আর ওরা হঠাৎ এসে অর্জুনকে মারছিল। জিজ্ঞাসা করে যে আপনি তো অর্জুনের কেসটা দেখেছেন, আপনি নিশ্চিত সিসি ফুটেজ চেক করেছেন? আমি চেক করেছিলাম। এরপর আমুলিয়া বলে আমার সন্দেহ হচ্ছে ফুটেজটা আপনি এডিট করেছেন। তারপর আমুলিয়া কোর্টকে একটি ফরেন্সিক রিপোর্ট দেখায়। এরপর অর্জুনের সেই শার্টটি বের করে শঙ্করকে জিজ্ঞাসা করে যে এতে লেগে থাকা রক্ত কি মনীষারই? শঙ্কর উত্তর দেয় হ্যাঁ অবশ্যই। এরপর আমুলিয়া ফরেন্সিক এক্সপার্টদের ডেকে প্রমাণ দিয়ে দেয় যে অর্জুনের শার্টে লেগে থাকা রক্ত
যে কালেক্ট করেছিল আসলে সেই মনীষার ব্লাড স্যাম্পেল টেস্ট করেছিল। এদিকে দেখা যায় আমুলিয়া ওই অর্জুনের শার্টটি টাকা দিয়েই কালেক্ট করেছিল। তার মানে পূর্বে কোর্টে যে শার্টটি দেখানো হয়েছিল সেটা জোসেফ ও শঙ্করের বানানো। এরপর জোসেফ বলে যে 5 বছর আগে অর্জুন নিজেই স্বীকার করেছে শার্টটি ওরই ছিল। এখন ডিফেন্স লয়ার কি করে বলছে যে ওই শার্টটি অর্জুনের ছিল না? এরপর আমুলিয়া বলে যে একই শার্ট দেখানো হলেই অর্জুন বুঝতেই পারে না যে ওটা নকল শার্ট ছিল। এরপর জোসেফ বলে যে এটা তো শিওর শার্টে রক্ত লেগেছিল। তখন মনীষা বলে যে শার্টে রক্ত লেগে থাকা তার মানে নয় যে সেই খুন করেছে। আমুলিয়া কোর্টকে এটাও বলে যে আমার ক্লায়েন্ট ওই দিন একজন অ্যাক্সিডেন্ট মুমূর্ষ ব্যক্তিকে হসপিটালে নিয়ে গিয়েছিল। তখন জোসেফ বলে 5 বছর আগে যে ব্যক্তিটিকে অর্জুন হসপিটালে নিয়ে গিয়েছিল আসলে তার মৃত্যু 2 মাস আগেই হয়ে গেছে। 5 বছর আগে ওই দিন রাতে অর্জুন শিবাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর জোসেফ এখানে যে নারায়ণের কথা বলছে ওই নারায়ণই শিবারই ভাই। মাই লর্ড, এটা ঠিক 2 মাস আগে নারায়ণের মৃত্যু হয়েছে। আমুলিয়া এটাও বলে যে 5 বছর আগে অর্জুনকে যে ফটো দেখানো হয়েছিল অর্জুন নারায়ণকে শিবা মনে করে আইডেন্টিফাইড করেছিল। আর এই কেসটা জোসেফ ও শঙ্করের তত্ত্বাবধানেই হয়েছিল। এই সমস্ত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে অর্জুনকে মুক্তি দিয়ে দেয় এবং মনীষার আসল খুনিকে ধরতে পুলিশকে নির্দেশ দিয়ে দেয়। এরপর অর্জুন 5 বছর বিনা দোষে কারাবাসের পর তার বাড়িতে ফিরে আসে। দিন আমুলিয়া অর্জুনকে নিয়ে মন্দিরে গিয়েছিল আর সেখানেই মনীষার মার সাথে দেখা হয়ে যায়। আমুলিয়া মনীষার মাকে জিজ্ঞাসা করছে আপনি এখানে কি করছেন? উত্তরে মনীষার মা বলে আমি এখানে বিচার চাইতে এসেছি। মনীষার মা আমুলিয়াকে বলে তুমি তো অর্জুনকে ন্যায় পাইয়ে দিয়েছো, কিন্তু আমার মেয়ে, আমি কি ন্যায় বিচার পাবো? আমার মেয়ের আত্মা কি শান্তি পাবে? তখন আমুলিয়া বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার কাজ এখনো শেষ হয়ে যায়নি। এদিকে রূপেশ মনীষার খুনিকে ধরতে তদন্ত করে যাচ্ছে। অন্যদিকে জোসেফ আর শঙ্কর একে অপরের দোষ চাপাচ্ছে। অর্জুনরা তদন্ত শুরু করে দিয়েছে। ওরা সেই পাবেই আসে যেখানে থেকে ঘটনার সূত্রপাত। আশেপাশে তো কোনো হোস্টেল নেই। মনীষা হোস্টেল থেকে বেরিয়ে সোজা পাবে এসেছিল। থেকে বেরিয়েই মনীষা খুন হয়ে অর্জুন সত্যিয়াকে বলে যে তুই একটু ভেবে দেখ ওই দিন কিছু ঘটনা তোর মনে আছে কিনা। সত্যিয়া বলে 5 বছর আগের ঘটনা অত আমার মনে নেই। বলে যে তুই কিছু ভেবে দেখ তোর মনে আছে কিনা, তুইও তো ওই দিন ছিলিস। তখন অর্জুন সব ঘটনা মনে করতে থাকে আর বলতে থাকে যে হ্যাঁ আমার আগে কাউকে বেরিয়ে যেতে দেখেছি, কিন্তু কে বেরিয়েছে এটা তো ঠিক আমার মনে নেই। সত্যিয়া বলে যে 5 বছর আগে কে বেরিয়ে গেছে সেই সিসি ফুটেজ যদি পাওয়া যেত। আর এই সিসি ফুটেজের কথা বলতে আমুলিয়ার মনে পড়ে যায় জোসেফের কথা। কেননা জোসেফ আমুলিয়াকে শিখিয়েছিল যে ফেক এভিডেন্স কালেক্ট করার আগে অরিজিনাল এভিডেন্স কাছে রাখতে হয়। আর দেরি না করে আমুলিয়া পৌঁছে যায় জোসেফের অফিসে। জোসেফের কাছে আমুলিয়া স্টাডি করেছে, অতএব আমুলিয়া অনায়াসে জোসেফের অফিসে চলে আসে। আমুলিয়া কম্পিউটার ওপেন করে সমস্ত অরিজিনাল এভিডেন্স কালেক্ট করে ওখান থেকে বেরিয়ে পড়ে। আমুলিয়া বেরিয়ে যাওয়ার পর জোসেফ ওখানে চলে আসে আর বুঝতে পেরে যায় যে তার সমস্ত অরিজিনাল এভিডেন্স কালেক্ট করে নিয়েছে। জোসেফ শঙ্করকে দিয়ে আমুলিয়াকে তুলে আনতে পাঠায়। শঙ্করের লোকজন আমুলিয়াকে যখন ধরতে যাচ্ছিল তখনই ওখানে চলে আসে একটা রূপেশ, আর সে সবাইকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। রূপেশ, আমুলিয়া ও অর্জুন যখন সিসি ফুটেজ দেখছিল তখন সেখানে দেখা যায় যে মনীষা যখন বেরিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই একটা লোককে ওখান থেকে যেতে দেখতে পাওয়া যায়। কে ভালোভাবে দেখার পর তারা অবাক হয়ে বলতে থাকে আরে এটা তো হোম মিনিস্টারের ছেলে। তারপর আমুলিয়া হাতে একটি ওয়াচ দেখে বলতে থাকে আরে এই ওয়াচটা তো আমি সিকিউরিটির হাতেও দেখেছি। অর্জুন বলে যে ওই সিকিউরিটির কাছে কিছু তো প্রুফ পাওয়া যেতে পারে। এটাও বলে যে মনীষার সম্বন্ধে আমার কিছু তথ্য প্রয়োজন। আর এই কথা শুনে দেরি না করে অর্জুন আমুলিয়া মনীষার গ্রামের বাড়িতে পৌঁছে যায় আর মনীষার মার কাছে থেকে সমস্ত তথ্য প্রমাণ শুনতে থাকে। একাদে মনীষার মা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবকিছু খুলে বলতে থাকে। শেষে মনীষার মা বলে যে মনীষা আমাকে বলেছিল ও শ্রেতার সাথে দেখা করতে যাবে। ঠিক তখনই অর্জুন জানতে চায় যে শ্রেতা কে। মনীষার মা বলে যে শ্রেতা মনীষার রুমমেট ছিল, একটু মডার্ন টাইপের, সে মাঝের মধ্যে ড্রিঙ্ক করে হোস্টেলে। অর্জুন মনীষা কোথায় জানতে চাইলে মনীষার মা বলে আমি জানি না বাবা। অর্জুনরা ফিরে আসে আর সে শুধু ভাবতেই থাকে যে শ্রেতা কোথায়, শ্রেতাই জানবে আসল ঘটনা কি হয়েছিল। ঠিক সেই সময় সুইটি আসে, চিনতে পারছেন সেই ছোট্ট মেয়েটি যাকে অর্জুন ড্রপ করে দিদা মারা যাওয়ার পর সত্যিয়া সুইটিকে একটা ভালো হোস্টেলে দিয়েছে যাতে সুইটি ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর হোস্টেলের কথা শুনেই অর্জুনের মনে পড়ে যায় শ্রেতার কথা। তখন সুইটিকে জিজ্ঞাসা করে তুমি শ্রেতাকে চেনো? বলে হ্যাঁ এটা তো মনীষার ফ্রেন্ড ছিল। এরপর সুইটি অর্জুনকে সাথে নিয়ে শ্রেতার কাছে চলে যায়। শ্রেতার এখন বিয়ে হয়ে গেছে। অর্জুন শ্রেতাকে বলে যে আমরা মনীষার ব্যাপারে জানতে এসেছি।
তুমি শেষ ব্যক্তি ছিলে মনীষার সাথে, তোমার সাথে শেষ কথা হয়ে যে ওই দিন ওর বার্থডে ছিল আর আমি পার্টি দিতে ওই দিন ওকে পাবে ডেকেছিলাম। শ্রেতার কথা মতো মনীষা পাবে এসেছে আর মনীষা পাবে ঢুকতেই হোম মিনিস্টারের ছেলে রাহুলের কুনজর। এদিকে মনীষা পাবে সিধা সাদা কাপড় পরে আছে, শ্রেতা একটা গিফটের কাপড় দিয়ে মনীষাকে চেঞ্জ করে আসতে মনীষা সেই কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। সেই সময় মনীষার পিছু করে ওয়াশরুমে পৌঁছে যায় রাহুল আর মনীষার সাথে মিসবিহেভ করছিল। তখন মনীষা ওই রাহুলকে একটা থাপ্পড় মেরে ওই পাপ থেকে বেরিয়ে যায়। আর ঠিক ওই সময় অর্জুনের কল আসে। অর্জুনের কাছে সব কথা শেয়ার করে। সব কথা শোনার পর অর্জুন শ্রেতাকে বলে যে এত বড় সত্যি তুমি লুকিয়ে রেখে তুমি নিজেকে অপরাধী মনে। শ্রেতা বলে যে আমি গেছিলাম পুলিশ স্টেশনে কমপ্লেন করতে, কিন্তু ওই দিন তোমার বন্ধুকে যেভাবে ওই শঙ্কর আচরণ করছিল আমি ভয়ে ঘাবড়ে হাই কমান্ডার ডিএসপির সঙ্গে কথা বলে হোম মিনিস্টারের ছেলে রাহুলকে গ্রেপ্তার করার অর্ডার পেয়ে যায়। প্রতিদিন রাহুলকে কোর্টে নিয়ে আসা হয়। পর আমলিয়া ঘড়ি আর ঘড়ি কেনার রিসিপ্ট দেখিয়ে কোর্টকে বলে যে ওই দিন রাতে মনীষার পিছু করছিল রাহুল আর পিছু করতে করতে হোস্টেলে পৌঁছে যায়। সিকিউরিটি বাধা দেওয়ায় সিকিউরিটিকে মারে আর ওই মারার সময় ঘাট থেকে ঘড়িটি খুলে যায় আর সিকিউরিটি ওই সিকিউরিটি পরের দিন সকালবেলা ওখানেই ঘড়িটি পেয়েছিল। স্বীকার করে যে ঘড়িটি রাহুলের। জোসেফ এটাও বলে যে ঘড়িটা ঘটনার পূর্বেই চুরি হয়ে গিয়েছিল। আর তখন আমলিয়া পুলিশ কমপ্লেন কপি দেখতে চায়। তখন জোসেফ বলে যে আমি কি জানতাম যে এখানে ঘড়ির প্রশ্ন উঠবে, আমি ওটা নিয়ে আসিনি। এটাও বলে যে সামান্য একটা ঘড়ি এটাও প্রমাণ করে না যে রাহুল মনীষাকে খুন করেছে। উত্তরে আমলিয়া বলে যে আমার কাছে আরও প্রমাণ আছে। এদিকে দেখা যাচ্ছে অর্জুন শ্রেতাকে নিয়ে কোর্টে আসছিল আর কোর্টে আসার সময় এদিকে শঙ্করের লোকজন অর্জুনকে ধাওয়া করে। কোর্ট আমলিয়াকে প্রেসার দিতে থাকে যে তোমার প্রমাণ কোথায়। কোর্ট মন্তব্য করছিল আর ঠিক সেই সময় অর্জুন কোর্টে শ্রেয়তাকে নিয়ে আসে। তো শ্রেয়তার কথা শুনে তারপর সমস্ত সিসি ফুটেজ কোর্টকে দেখানো হয়। সিসি ফুটেজে দেখতে পাই যে মনীষা বেরিয়ে যাবার পর রাহুল মনীষার পিছু করছে। মনীষা হোস্টেলে আসা মাত্রই ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। শ্রেয়তার ল্যাপটপ চালু করে ক্যামেরা অন করে দেয়। এরপর রাহুল সিকিউরিটিকে মেরে হোস্টেলের ভেতরে আসে এবং দরজার লক ভেঙে মনীষার রুমে পৌঁছে যায়। মনীষা তখন খাটের তলায় লুকিয়েছিল। তারপর রাহুল মনীষাকে বের করে মনীষাকে খাটের উপরে ফেলে দেয়। তারপর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং মনীষা প্রচুর ধস্তাধস্তি করায় বোতল নিয়ে মনীষার মাথায় আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে মনীষার মৃত্যু ঘটে। মনীষা মারা যাওয়ার পরেও রাহুল মনীষাকে শেষমেশ ধর্ষণই করে এবং ওখান থেকে বেরিয়ে তো সেই রাতের ঘটনা। তো তথ্য প্রমাণ দেখে কোর্ট রাহুলকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মিনিস্টারের ছেলে যাবজ্জীবন জেল হওয়ার পর নিজেকে বাঁচাতে পালিয়ে যাওয়ার ধান্দা নিচ্ছিল আর তখনই পুলিশ হোম মিনিস্টারকে গ্রেপ্তার করে। কিন্তু এরপর যে ঘটনা ঘটে সেটা কেউ কল্পনা করতেই পারেনি। পুলিশ যখন রাহুলকে নিয়ে গাড়িতে তুলছিল তখন উত্তেজিত জনতা রাহুলকে ওখানেই পিটিয়ে মেরে ফেলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর সাথে কিছু ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের আর কি মিল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।